আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না। কিছুক্ষণ থেকে থেকে বৃষ্টি হচ্ছে। বারবার বারণ করা সত্ত্বেও অনুরিমা তার মায়ের কথা উপেক্ষা করে কলেজ এসেছে। আজই আইসিটি প্র্যাকটিক্যাল দেখানোর লাস্ট ডেট। এরপর যত যাই হয়ে যাক, মতিন স্যার এই খাতা আর দেখবেন না। তাই তো ছুটে আসতে হয়েছে তাকে। ক্লাসে খুব কম সংখ্যক শিক্ষার্থী এসেছে। অনুরিমার ভারী মন খারাপ হলো তার প্রিয় বান্ধবী আজ আসেনি বলে। চুপিসারে লুকিয়ে সাথে করে নিয়ে আসা ফোনটা থেকে রিয়ান তার নাম্বারে কল লাগায় সে। বার কয়েক রিং হয় তবে কেউ ওঠায় না। শেষমেশ বিরক্ত হয়ে কল কেটে নিতে গেলেই রিয়ান তা রিসিভ করে। সে যে ঘুমিয়েছিল তা তার কণ্ঠস্বরে বোঝা যাচ্ছে। হ্যালো, কে বলছেন? রিয়ান তার ঘুমন্ত ভারী কণ্ঠস্বরে খুব বিরক্ত হলো অনুরিমা। ফট করে কল কেটে দিল সে। মোবাইল সুইচ অফ করে সন্তর্পণে ব্যাগের ভিতর রেখে দিল সে। এদিকে রিয়ান তার কানের উপর ফোন রেখে আবারও গভীর ঘুমে তলিয়ে যায়। দুপুরের দিকে কলেজ ছুটি হয়ে যায়। আজ অনুরিমাকে একা একা বাড়ি ফিরতে হবে। কাদার জন্য রাস্তার যা তা অবস্থা, তার উপর একটা রিকশাও পাওয়া যাচ্ছে না। মনে মনে সখানে গালি দিল রিয়ান তাকে। সাথে মতিন স্যারের গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে অনুরিমা। অতি সাবধানে পা ফেলছে কাদা বিছানো রাস্তায়। ভুলেও যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে এখানেই তাকে চিটপটাং হয়ে পড়ে থাকতে হবে। তার উপর গায়ে কলেজের সাদা ড্রেস। কাদা লাগলে উপায় নেই। এই বৃষ্টি বাদলের সময় বের হতে বারবার বারণ করেছিলেন তার মা। বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছে অনুরিমা। আর মাত্র 10 মিনিটের রাস্তা। রিক্সা না পাওয়ায় এতটা দেরি হয়ে গেল আজ। হঠাৎ করে সামনে বাইক এসে থামায় অনুরিমা। খানিকটা ভড়কে যায়। ভয়ও পায় কিছুটা। ননসেন্স, এভাবে কেউ বাইক দাঁড় করায়? মুখে বেশ বিরক্তিকর ভাব। অনুরিমা পারছে না লোকটাকে কাঁচা চিবিয়ে ফেলতে। ছিটকে কয়েক ফোঁটা কাদা সেই জামায় লাগতেই হলো। হাত দিয়ে ঝেড়ে সামনের লোকটার দিকে তাকায়। আপনি? এতক্ষণের বিরক্তিকর ভাবটা চলে গেছে সামনে থাকা লোকটাকে দেখে। লোকটা মুচকি এসে বলে, উঠে আসো। অনুরিমার দিকে নিজের হাতটা বাড়িয়ে দেয় লোকটা। পরনে তা কফি কালারের শার্ট। গায়ের রংটা উজ্জ্বল শ্যামবর্ণের। গালে খোঁচা খোঁচা দাড়ি। হয়তো দিন চারেক আগেই সেভ করিয়েছে। অনুরিমা মুচকি এসে লোকটার হাত ধরে বাইকের পেছনে উঠে বসে। লোকটা বাইক স্টার্ট দেয়। আপনি কি কোথাও যাচ্ছিলেন আদিল? বাইক চালাতে চালাতে আদিল উত্তর দেয়, এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই তোমাকে দেখতে পেলাম। কোথাও যাবে নাকি সোজা বাড়িতে পৌঁছে দেব? না না, বাড়িতেই যাব। আমি তোমার নানা হলাম কবে? অনুরিমা স্মিথ হেসে লুকিং গ্লাসে তাকায়। আদিল তারই দিকে একবার তাকিয়ে বাইক চালানোতে মন দিচ্ছে। হাসলে কিন্তু তোমাকে দারুণ লাগে অনু। আদিলের কথায় অনুরিমার কিছুটা লজ্জাবোধ হয়। এরই মাঝে ওরা বাসার সামনে চলে আসে। অনুরিমা বাইক থেকে নেমে আদিলকে বলে তার সাথে ভেতরে যেতে। আদিল জানায় অন্য একদিন যাবে। অনুরিমা চলে যায় বাসার ভেতর। আদিল কিছুক্ষণ অনুরিমার যাওয়ার পানে চেয়ে থাকে। তার অঙ্গভঙ্গি কিছুটা অন্যরকম। শার্টের পকেটে লাগিয়ে রাখা সানগ্লাসটা চোখে লাগিয়ে বাইক স্টার্ট দেয়। বাসায় এসে অনুরিমা ব্যাগটাকে স্টাডি টেবিলের উপর রেখে ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ অনেকটা সময় শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ধুয়ে রাখা কলেজ ড্রেস বারান্দায় এসে মেলে দেয়। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায়। আদিলের মুখটা মনে করে আনমনেই হাসতে থাকে সে। প্রথম দিনের পরিচয়ের কথায় ভাবতে থাকে। মাস কয়েক আগে সেদিন ছিল অনুরিমার কাজিন তোহার জন্মদিন। ছোট থেকে একই সাথে পড়াশোনা করেছে তোহা, অনুরিমা আর রিয়ান্তা। অনুরিমা পরিবারও সেদিন সকাল থেকে তোহাদের বাড়িতেই ছিল। রিয়ান্তা তার বাবা মায়ের সাথে আসে তোহার বাড়িতে। তোহারও আর কিছু রিলেটিভস আর ফ্রেন্ড আসে। তোহা, অনুরিমা আর রিয়ান্তা একই রকম সাজুগুজু করে। বেশ অনেকগুলো ফটোগ্রাফিও করে। অনুরিমা সোফায় বসে মোবাইলে তাদের ছবিগুলোই দেখছিল। তখনই একটা ছেলে অনুরিমার সামনে এসে দাঁড়ায়। হেই, আই এম আদিল। আমরা কি কথা বলতে পারি? ছেলেটাকে দেখে অনুরিমা ভারী বিরক্ত বোধ করলো। যে পড়ে কথা বলা ছেলেদের একদম সহ্য করতে পারে না সে। কেমন যেন স্যাঁতরা স্যাঁতরা মনে হয়। বিরক্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়ায় সে। একদমই না, চেনা নেই জানা নেই। আপনার সাথে কেন কথা বলবো আমি? ভেরি ইন্টারেস্টিং। নো প্রবলেম, আপনি বসতে পারেন। যাচ্ছি আমি। সেদিন খুব রাত করে ওরা বাড়িতে ফেরে। বিছানায় শুয়ে থেকে গ্যালারিতে থাকা ছবিগুলোকে এডিট করে। পরের দিন বিকেলে তোহার জন্মদিনে তোলা বেশ অনেকগুলো ছবি ফেসবুকে আপলোড দেয় অনুরিমা। ট্যাগ হিসেবে তোহার রিয়ান্তার আইডি। কয়েক মিনিটে বেশ অনেকগুলো রিয়াক্ট কমেন্ট উঠেছে পোস্টে। আদিল অনুরিমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তার একটা সিঙ্গেল ছবিতে কমেন্ট করে,
ইউ লুকিং সো বিউটিফুল, আই লাইক ইট। কমেন্টটা দেখে অনুরিমা আদিলের প্রোফাইলে ঢোকে। বেশ অনেকগুলো ছবি আপলোড দেওয়া, একটা একটা করে দেখতে থাকে। ছেলেটাকে খুব একটা খারাপ লাগছে না। ছেলেটার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় সে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথে আদিলের মেসেজ। অনিরিমা তার স্বভাবে কিছুটা বিরক্ত হয়। আদিল আবারও মেসেজ দেয়। এভাবেই কথা চলতে থাকে দুজনের মাঝে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আদিলের প্রতি অনুরিমার বিরক্তি ভাবটা সম্পূর্ণই চলে যায়। মাঝে মাঝে তো দুজনের দীর্ঘ সময়ের ফোন আলাপও হয়। বর্তমান এখনও অনুরিমা সে আয়নার সামনেই দাঁড়িয়ে আছে। শায়লা বেগম সেই কখন থেকে তাকে ডেকে যাচ্ছে খাবার খাওয়ার জন্য। তার কানে সেই সমস্ত কথা গেল তো। মেয়ের এমন কাজে বেজায় রেগে আছেন তিনি। এরই মাঝে তিনি অনুরিমার পুরো গোষ্ঠী উদ্ধার করে ফেলেছেন, লাইক নবাব বা জমিদারের গোষ্ঠী। শায়লা বেগম ঘরে এসে দেখেন ওনার মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে, আবার মুচকি হাসে। ভ্রুকুচকে কোমরে হাত গুজেন তিনি। নিজেকে দেখা হয়েছে, খাবার খেয়ে এবার আমাকে উদ্ধার করেন। মায়ের ডাকে এবার হয়তো অনুরিমার ভাবনার ঘোর কাটে। টাওয়ালটা চট করে বারান্দায় মেলে দিয়ে আসে। শায়লা বেগম এগিয়ে আসেন অনুরিমার কাছে। মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে সে। আহ্লাদে স্বরে বলে ওঠে, আজ খিচুড়ি রান্না করবে মা? মেয়ের এমন আবদারে একগাল হাসিয়েন শায়লা বেগম। বৃষ্টির দিনে এমন আবদার অনুরিমা প্রায়শই করে। মেয়ের কখন কি লাগবে তা যেন উনি আগে থেকেই বুঝতে পারেন। আগে তো খেতে আয়, সেই কখন থেকে খাবার বেড়ে রেখেছি। অমনি অনুরিমা বুঝে যায় শায়লা বেগম তার জন্য আগেই খিচুড়ি রান্না করে রেখেছেন। মায়ের গালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী মা। মেয়ের পাগলামিতে আবারও হেসে দেন শায়লা বেগম। মেয়েটা ওনার বড্ড আদরের, একটা মাত্রই মেয়ে ওনাদের। অনুরিমা ঢলতে ঢলতে ডাইনিং টেবিলে চলে যায়। পেছন পেছন শায়লা বেগমও যান। মায়ের হাতের রান্না করা খিচুড়ি তৃপ্তি সহকারে খেতে থাকে। এরই মাঝে কেউ কলিং বেল চাপে। এমন সময় তো অনুরিমার বাবা আছাদ সাহেবের আসার কথাও না। তাহলে কি আসতে পারে, এমনটাই ভাবেন শায়লা বেগম। এরপর দরজা খুলে দেখেন বাইরে রিয়ান্তা দাঁড়িয়ে আছে। শায়লা বেগমকে দেখতে পেয়ে হেসে দেয় সে। তারপর বাড়ির ভেতরে আসে। অনিরিমা তখনও খাচ্ছিল। এ কি রে, একা একা খাচ্ছিস যে? অনুরিমা মুখে ভেঙচি কেটে বলে, দোকলা বাবু কোথায়? আমি আছি কি করতে? আন্টি, আমাকে খেতে দিবে না? রিয়ান্তাকে তিনি বড্ড পছন্দ করেন। একটা ছেলে থাকলে হয়তো বউ করে নিয়ে আসতেন রিয়ান্তাকে। কিন্তু আফসোস, ওনার ছেলে নেই। তুই একটু অপেক্ষা কর, আমি বেড়ে দিচ্ছি। অনুরিমা তার প্লেট নিয়ে নিজের ঘরে চলে যায়। ওর পেছন পেছন রিয়ান্তাও চলে আসে। দুজনে একসাথে গল্প করতে করতে খাবে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বিছানার পাশের জানালা খোলা। বাতাসের সাথে একটু আধটু বৃষ্টির ফোঁটা চলে আসে। খিচুড়ি খেতে খেতে বৃষ্টি বিলাস করার মজাই আলাদা। আই থিঙ্ক হি লাভস মি। অনির্মার কথায় রিয়ান্তা খুব একটা রিয়াক্ট করে না। এই এক কথা নিয়ে এই নিয়ে বেশ অনেকবার শোনা গেছে তার। কিন্তু আদিল নামক ছেলেটাকে তার মোটেও পছন্দ নয়। কেমন একটা পায়ে পড়া স্বভাব। অনরিমার চোখে আদিলের জন্য কিছু সিক্ত অনুভূতি দেখতে পায় রিয়ান্তা। মাঝে মাঝে প্রিয় বান্ধবীর জন্য খুবই চিন্তা হয় তাই। অনরিমা বড্ড আবেগপ্রবণ, আর রিয়ান্তা হচ্ছে তার উল্টো দিক। তোকে একটা কথা বলি রিমা। হুম, বল না। আদিল ছেলেটাকে আমার মোটেও সুবিধার মনে হয় না। ইউ ডিজার্ভ বেটার। রিয়ান্তার কথা অনুরিমা ভ্রুকুচকে তাকায় তার দিকে। তা দেখে রিয়ান্তা ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে ঠিক করে যাই হয়ে যাক না কেন, প্রিয় বান্ধবীকে কোনো মতেই কষ্ট পেতে দেবে না সে। অনুরিমাদের টেস্ট এক্সাম শুরু হয়েছে দুদিন হলো। আজ ফিন্যান্স এক্সাম ছিল। এক্সাম হল থেকে বেরিয়ে অনুরিমা আর রিয়ান্তা কথা বলতে বললে কলেজ থেকে বের হয়। গেটের সামনে ভেলপুরি দোকান, ভিড়ও জমেছে বেশ। দুজনে গিয়ে একপাশে দাঁড়িয়ে ভেলপুরি অর্ডার দেয়। রিক্সা করে খেতে খেতে যাবে। ওদেরই ব্যাচমেট চারজনকে দিয়ে তারপর ওদের ভেলপুরি বানিয়ে দেয় দোকানে। রিয়ান্তা টাকা পরিশোধ করে। দুজনে হাঁটতে থাকে আর ভেলপুরি খায়। রিক্সা পাচ্ছে না। যদিও পাচ্ছে তবে ওদের বাড়ির রাস্তা দিয়ে যাবে না। রিয়ান্তা আর অনুরিমার বাড়ি প্রায় একই রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে দুজনেই কলেজ থেকে কিছুটা দূরে আসে। সামনে আদিল তার বাইক দিয়ে দাঁড়িয়ে আছে। অনুরিমাকে দেখে বাইকটা সেখানে রেখেই ওদের সামনে আসে। এই যে এসে গেছে বজ্জাতের হাড্ডি, যা না যা, ড্রেনে পড়ে মর। মনে মনে কথাটা বলে রিয়ান্তা। কেন জানি না, তার এই আদিলকে একদমই সহ্য হয় না। দেখলেই রাগ হয়।
আদিলকে দেখতে পেয়ে অনুরিমার মুখে হাসি ফুটেছে। রিয়ান্তা আড়ালে দীর্ঘশ্বাস ফেলে। হেই এক্সাম কেমন দিলে তোমরা? এই তো, আলহামদুলিল্লাহ ভালো। রিয়ান্তা তোমার? আদিলের কথায় রিয়ান্তা জোরপূর্বক হাসার চেষ্টা করে দাঁতে দাঁত চেপে বলে, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছি। তাহলে তো ভালোই। অনু চলো, তোমাকে পৌঁছে দিই। অনির্মা রিয়ান্তাকে একা ফেলে কোথাও যাবে না। তাই সে আদিলকে বলে, ধন্যবাদ, তার দরকার পড়বে না, আমরা যেতে পারবো। শিওর? হুম। হুম। আদিল চলে যেতে রিয়ান্তা অনুরিমার ওপর কপট রাগ দেখায়। তা দেখে অনুরিমা তার গাল টেনে দেয়। অনুরিমার এমন করাতে রিয়ান্তা হেসে দেয়। এই মেয়েটার ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না সে। সামনে একটা রিক্সা পেয়ে উঠে বসে। এরপর দুজনে যার যার মতো বাসায় চলে আসে। অনুরিমা বাসায় এসে দেখি তার বাবা আজ তাড়াতাড়ি বাসায় চলে এসেছেন। তিনি ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। মেয়েকে দেখা মাত্রই আচার সাহেব ভলিউম কমিয়ে অনুরিমার দিকেই তাকান। এক্সাম কেমন দিয়েছো মামনি? ভালো দিয়েছি আব্বু। তুমি ফ্রেশ হয়ে আসো, আজ আমরা তিনজনে একসঙ্গে লাঞ্চ করব। ওকে আব্বু। অনুরিমা ঘরে এসে চটজলদি শাওয়ার নিয়ে নেয়। বিছানার উপর থেকে জামা কাপড়গুলো ভাজে ভাজে ওয়ারড্রোবে তুলে রাখে। বিছানাটা গুছিয়ে নেয়। সারাক্ষণ মায়ের উপর সমস্ত কাজ চাপিয়ে দিতেও ভালো লাগে না। ঘর থেকে বের হতে দেখে ডাইনিং টেবিলে আচ্ছা সাহেব এবং শায়লা বেগম বসে থেকে অনুরিমার জন্যই অপেক্ষা করছেন। অনুরমে গিয়ে তার বাবার পাশের চেয়ারটায় বসে। শায়লা বেগম ওনাদের প্লেটে খাবার বেড়ে দেন। আজ অনেকদিন পর দুপুরের খাবারটা তিনজনে একসঙ্গে খেলো। খাওয়া দাওয়া শেষে ঘরে আসে অনুরিমা। তার বাবা মা এখন ওনাদের ঘরে আছেন। আড়মোড়া ভেঙে বিছানায় আয়েসি ভঙ্গিতে বসে অনুরিমা বিছানার উপর থাকা ফোনটা হাতে তুলে নেয়। ওয়াইফাই অন করার সাথে সাথেই আদিলের মেসেজ আসে। 25 মিনিট আগে অনলাইনে ছিল সে। অনুরিমা ফোনটা রেখে দেয় পাশেই। ঘুম ঘুম পাচ্ছে তার। যেই ভাবা সেই কাজ। বিছানায় গায়ে এলিয়ে দেয় সে। এরই মাঝে আদিলের কল চলে আসে। মেসেঞ্জারে কল দিয়েছে সে। অনির্মা কল রিসিভ করে। বেশ খানিকটা সময় ওদের কথা চলতে থাকে। একদিন সময় করে অনুরিমাকে দেখা করতে বলে আদিল। আর মাত্র দুটো এক্সাম আছে। শেষ এক্সামের দিনে আদিলের সাথে দেখা করবে অনুরিমা। দেখতে দেখতে অনুরিমাদের টেস্ট এক্সামও শেষ হয়ে যায়। এক্সাম শেষে অনুরিমা আর রিয়ান্তা একই সাথে কলেজ থেকে বের হয়। এখান থেকে সোজা আদিলের দেওয়া ঠিকানায় যাবে। একটা রেস্টুরেন্টের নাম বলেছিল আদিল। তোহা ওদের সাথে যাবে। অনির্মা যেন তার পুরো দলবল নিয়ে নিয়েছে। একটা রিক্সাতে করে তিনজন রেস্টুরেন্টের সামনেই আসে। ওরা তিনজন একসাথে কোথাও গেলে সবসময় তোহাকেই ওপরে বসতে হবে। এই নিয়ে মেয়েটার অভিযোগের শেষ নেই। ওদের তিনজনকে দেখা মাত্রই আদিল এগিয়ে আসে। এরপর ওরা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসে। আদিল অনুরিমা পাশাপাশি একটা টেবিলে বসেছে। এদিকে অনুরিমার অনেকটা আনিজি ফিল হচ্ছে। আদিলের হাতের সামনেই একটা লাল গোলাপের তোড়া। রিয়ান্তার তোহা একটা টেবিলে বসেছে। ওয়েটার দিকে খাবার অর্ডার করে দিল আদিল। তোহা নিজের সেলফি তোলায় ব্যস্ত। রিয়ান্তা খুব বিরক্ত হচ্ছে, তবে মুখে কিছু বলছে না। ওয়েটার এসে খাবার দিয়ে যায়। খাবার নিয়ে রিয়ান্তা নাড়াচাড়া করতে থাকে। অন্যদিকে আদিল অনির্মার খাবার প্লেটে পরিবেশন করে দিতে থাকে। তোহা বেশ কয়েকটা ছবিও তুলে রাখে। খাবার শেষ করার কিছুক্ষণ পর আদিল হাঁটু গেড়ে বসে পড়ে অনুরিমার সামনে। রেস্টুরেন্টের বেশিরভাগ মানুষ দৃষ্টি এখন অনুরিমা আর আদিলের দিকে। আদিল অনুরিমার সামনে তার আনা গোলাপ তোড়াটা দিয়ে বলতে শুরু করে, সেই প্রথম দেখা থেকে তোমাকে আমার ভালো লাগে। সারাক্ষণ তোমার কথায় বারবার মনে পড়ে। আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে অসম্ভব একটা মায়া। আমি এই মায়ায় দিনকে দিন ডুবে যাচ্ছি। তোমার প্রতি ভালোবাসার মায়া আমার এক সেকেন্ডের জন্য কাটে না অনু। তুমি কি আমাকে একটা সুযোগ দিবে? পাশাপাশি হাত ধরে হাঁটার অধিকার দিবে? আদিলের প্রেম নিবেদন শুনে তোহা হাততালি দিতে থাকে। রেস্টুরেন্টের অনেকে ওদের দিকে তাকিয়ে আছে। তোহা চোখ ছোট ছোট করে আদিলের দিকেই তাকায়। হাসতে হাসতে বলে, আরে আদিল, তুমি তো বেটা সুপার রুস্তম। তলে তলে এত কিছু। হোয়াট এভার। অনু সে ইয়েস। অনুরিমা একবার রিয়ান্তার দিকেই তাকায়। ছোট থেকে রিয়ান্তা তার বড্ড প্রিয়। যখন যাই করেছে দুজন দুজনের মতামত সবার আগেই প্রকাশ করেছে। অনির্বাণ চটপটে স্বভাবের হলেও রিয়ান্তা বেশি সিরিয়াস। প্রত্যেকটা সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেয়। রিয়ান্তা অনুরিমাকে কিছুই বলে না। ওর সিদ্ধান্ত ওকেই নেওয়ার সুযোগ করে দেয়। অনু আর কত অপেক্ষা করাবি বেচারিকে? এবার তো হ্যাঁ বলে দে।
এমন কিছু হবে যে রিয়ান্তা আগেই বুঝতে পেরেছিল। অনুরিমা মনে মনে ভাবতে থাকে, সে তো এটাই চেয়েছিল। একটু একটু করে সে তো আদিলকে পছন্দ করতে শুরু করেছে। সে তো তাই চায় আদিল তাকে ভালোবাসুক। অনুরিমা হাত বাড়িয়ে ফুলের তোড়াটা নিয়ে নেয়। সবাই হাততালি দিতে থাকে। এই যে আদিল, সরি, জিজু, আমার বোনকে কিন্তু কোনো মতেই কষ্ট দেওয়া চলবে না। সারা জীবন আগলে রাখবো। দুজন দুজনেই চেষ্টা করব সারা জীবন এক হয়ে থাকার। শেষের কথাটা অনুরিমার দিকে তাকিয়ে বলে। অনুরিমার মুখে লজ্জা মিশ্রিত হাসি। রিয়ান্তা কোনো কথা বলছে না দেখে অনুরিমা তার পাশে এসে দাঁড়ায়। আস্তে করে জিজ্ঞেস করে, তুই কি খুশি না? বিষয়টা সেটা না। আমি সবসময় তোর মুখের হাসিটাই দেখতে চাই। তোর বিষণ্ণতা যে আমার সহ্যই হয় না। আই লাভ ইউ পাখি। অনুরিমার কথার প্রত্যুত্তরে রিয়ান্তা মেকি হাসে। একবার আদিলের দিকে তাকায়। সে ফোনে কিছু একটা করছে। বেশ কিছুক্ষণ ওরা রেস্টুরেন্টে থেকে বের হয়ে আসে। রিয়ান্তা, অনুরিমা আর তোহা একটা রিক্সা করে বাসায় ফিরে। বরাবরের মতোই তোহাকে ওপরে বসতে হয়েছে। অনুরিমার সাথেও তোহা ওদের বাড়িতে যায়। আজ রাতে অনুরিমার সাথেই থাকবে। রিয়ান্তাকেও আসতে বলেছিল, তবে সে বারণ করে দিয়েছে। অনুরিমা বাড়িতে আসার পর তার মাকে জড়িয়ে ধরে। শায়লা বেগম খুশিতে পরম যত্নে মেয়ের মাথায় হাত বুলে দেয়। তোহা পাশেই দাঁড়িয়ে আছে। এক্সাম কেমন দিলি? অনেক ভালো মা। মাস বছর পেরিয়ে অনুরিমা আর আদিলের সম্পর্ক আজ ২ বছর। অনুরিমা তার বাবা মায়ের সাথে আদিলের দেখা করিয়েছে। আচ্ছা সাহেব এবং শায়লা বেগম বিষয়টা স্বাভাবিকভাবেই নেন। মেয়ের খুশিতেই ওনাদের খুশি। আদিলের মায়েরও অনুরিমাকে বড্ড পছন্দ। দুটো পরিবার মিলে বিয়ের কথাও পাকাপোক্ত করে রেখেছেন। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে ভাবতেই অনুরিমার খুশিতে চোখ ভিজে আসে। প্রথম প্রথম খুবই ভয়ে ভয় ছিল, পরিবার মানবে কিনা এইসব নিয়ে। কিন্তু এখন সবকিছুই ঠিকঠাক। আজ অনুরিমা আর আদিলের বিয়ের শপিং করতে যাবে সবাই। অনুরিমা তার মা, তোহা আর রিয়ান্তার সাথে শপিংয়ে চলে যায়। ওরা বেশ কয়েকটা দোকান ঘুরে দেখতে থাকে। আদিল তার মাকে নিয়ে সময় মতো পৌঁছে যাবে। অনুরিমা একটা দোকানে গাঢ় লাল টুকটুকে একটা লেহেঙ্গা পছন্দ করে। লেহেঙ্গাটা পুরোটাই গোল্ডেন সুতোয় কারুকাজ করা। এক দেখাতে অনুরিমার পছন্দ হয়ে যায়। এরই মাঝে আদিল তার মাকে নিয়ে চলে আসে। অনুরিমার জন্য এই লাল লেহেঙ্গাটাই পছন্দ করা হয়। আদিল আর অনুরিমার বিয়ের সবকিছুই ম্যাচিং করে কেনা হয়। বাকিদেরও শপিং করা হয়। আরও গায়ে হলুদের জন্য শপিং করা হয়। এত এত শপিং করে অনুরিমা ক্লান্ত প্রায়। শপিং শেষে ওরা বাড়িতে চলে আসে। তোহার রিয়ান্তা আজ থেকে অনিরিমার সাথেই থাকবে, এটাই অনিরিমার ইচ্ছে। পরের দিন বিকেলে তোহার রিয়ান্তা মিলে অনিরিমার হাতে মেহেন্দি পরিয়ে দেয়। হাতের তালুতে সুন্দর করে ইংরেজিতে এই অক্ষরটা লিখে দেয় তোহা। ঘরোয়াভাবে অনুরিমার গায়ে হলুদের আয়োজন করা হয় ওদের বাসার ছাদে। গায়ে হলুদের কিছু সংখ্যক আত্মীয় স্বজনদের বলা হয়েছে সন্ধ্যায় সব আয়োজন করা হবে। রিয়ান্তার তোহা মেলে অনুরিমাকে সাজিয়ে দেয়। রিয়ান্তার তোহা এর ফাঁকে সাজুগুজু করে নিয়েছে। অনুরিমা আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এরই মাঝে রিয়ান্তার ফোনে কল আসে। ফোন স্ক্রিনে তাকিয়ে সে খুশি হয়ে যায়। তোহা আর অনুরিমা একে অপরের দিকে তাকিয়ে থেকে আবারও রিয়ান্তার দিকেই তাকায়। সত্যি বলছো ভাইয়া? অপর পাশের কারো কথা অনুরিমার তোহা শুনতে পায় না। এদিকে রিয়ান্তা খুশিতে গদগদ হয়ে আছে। সন্ধেবেলা আব্বু আম্মুর সাথে চলে এসো। আল্লাহ হাফেজ। কথাটা বলেই রিয়ান্তা কল কেটে দেয়। অনুরিমার তোহা এখনো প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রিয়ান্তা গিয়ে ওদের দুজনকে জড়িয়ে ধরে। ভাইয়া কল করেছিল, এয়ারপোর্টে আছে, আজই দেশে ফিরেছে, সন্ধেবেলা আসবে। তার জন্য আমার কিন্তু শোনা এত খুশি। অনুরিমার কথা রিয়ান্তা একগাল হেসে দিয়ে বলে, হুম হুম। সন্ধেবেলা অনুরিমার গায়ে হলুদের আয়োজন করা হয়। অনুরিমাকে গায়ে হলুদ দেওয়া হয়। রিয়ান তার তোহা ঝুমকা গানে একসাথে পারফর্ম করে। সবাই ওদের নাচ খুব ভালো করে এনজয় করে। রিয়ান্তা বাবা মার ভাই এসেছে। বড়রা একপাশে বসেছে। অনুরিমা একবার রিয়ান তার ভাইয়ের দিকেই তাকায়। বছর ৫ আগে দেখেছিল সে। তখন সে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ফর্সা দেখতে ছেলেটা একটা কোনায় চেয়ারে বসে আছে। ফোনে হয়তো কিছু করছে। কালো রঙের পাঞ্জাবি পরনে। ফর্সা মানুষের গায়ে ডিপ কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে থাকে। তাই হয়তো তারা ডিপ কালার পরতে পছন্দ করে। রাতে আহানাব তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। তার হাতে ধোঁয়া ওড়ানো সিগারেট। মাঝে মাঝে একটু আধটু ধূমপান করে সে। যখন খুব বেশি মন খারাপ অথবা দুশ্চিন্তায় থাকে তখন একটু আধটু ধূমপান করা হয়। বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে সে।
অনুরিমাদের বাড়ি থেকে আসার পর আর ঘর থেকে বের হয়নি আহনাফ। হলদিয়ায় ইষ্টি কুটুমকে দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। দেশে ফিরেই এমন একটা সংবাদ কিছুতেই আশা করেনি সে। রিয়ান্তাও তাকে কিচ্ছুটি জানায়নি। বিদেশ যাওয়ার পর রিয়ান্তাই অনুরিমার সব খবর তাকিয়ে দিত। আহনাফ মেঘে ঢেকে থাকা বিশাল আকাশটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে পরিষ্কার আকাশটা কালো মেঘে ঢেকে গেছে, ঠিক তার মনের অবস্থার মতন। ডিয়ার হোয়াইট ফেরি, কোনো এক বৃষ্টিমুখর সন্ধ্যায় আমাদের শেষ দেখা হয়েছিল। স্নিগ্ধতায় ঘেরা কিশোরীর প্রতি প্রণয়ের পুষ্প ফুটেছিল। এরপর বছর পাঁচেক সময় তার থেকে দূরে দূরে দেশে পাড়ি জমায়। একটু একটু করে অনুভূতিগুলো যখন প্রখর হতে শুরু করলো, সেই তখনই ঝড়ো বাতাসে সব এলোমেলো হয়ে গেল। হৃদয় ভাঙার তাণ্ডবে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। অন্যদিকে রিয়ান তার তোহা বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। অনিরিমা ওয়াশরুমে গোসল করছে। কিছুক্ষণ আগেই ঘরে এসেছে। অনেকটা ক্লান্ত লাগছে। এই ক্লান্তি গোসল করলে কমবে। রিয়ান তার তোহা আগে ফ্রেশ হয়ে নিয়েছে। এখন বিছানায় শুয়ে শুয়ে আজকের ওদের তিনজনের ছবি তোলাগুলোই দেখছে। অনুরিমা গোসল করেছি দেখে ওরা শুয়ে আছে। অনুরিমা তার ফোনটা নিয়ে আদিলের নাম্বারে কল করে। আদিলের নাম্বার ওয়েটিংয়ে দেখাচ্ছে। অনুরিমা পরপর তিনবার কল করে। ফোনটা সাইলেন্ট করে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়। টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছে নেয়। ঘরে ফুল স্পিডে ফ্যান চলছে। চুল ছেড়ে দিয়ে ঘরের লাইটটা অফ করে ড্রিম লাইট অন করে দেয় সে। বিছানায় রিয়ান তার তোহা মাঝখানে গিয়ে শুয়ে পড়ে। তিনজনে আরামে ঘুমাবে। পরের দিন সকালে খুব দেরিতে ঘুম ভাঙে অনুরিমার। বাড়িতে তখন 11:30 বাজে। বাসায় নিকটস্থ মেহমান রয়েছে। বরযাত্রী জোহরের নামাজের পর আসবে। হাতে সময়ও খুব কম। রান্নার কাজ চলছে বাইরে। অনুরিমা উঠে ফ্রেশ হয়ে নেয়। পার্লারে একটা মেয়ে এসে বসে আছে। শায়লা বেগম খুবই ব্যস্ত। তার উপর বাড়িতে মেহমানরা আছে। রিয়ান্তা অনুরিমার জন্য নাস্তা নিয়ে আসে। চটপট কিছুটা নাস্তা খেয়ে নেয় অনুরিমা। গাঢ় লাল টুকটুকে লেহেঙ্গা পরে অনুরিমা নববধূ সাজে তার ঘরে অপেক্ষা করছে। কখন আদিল তার বরযাত্রী নিয়ে আসবে। পার্লারের মেয়েটা একটু আগেই সাজিয়ে দিয়ে গেছে অনুরিমাকে। তাকে সাজাতে বেশ অনেকটা সময় লেগেছে মেয়েটার। যতবার মেকআপ করাতে গিয়েছে ততবারই কেঁদে কেটে মেকআপ নষ্ট হয়ে গিয়েছে। বাবা মাকে ছেড়ে চলে যাবে ভাবতেই অনুরিমার বুক ফেটে কান্না আসতে থাকে। আহনাব তার বাবা মায়ের সাথে এসেছে। এখানে আসার পর থেকে তার চোখ বারবার অনুরিমাকে খুঁজে যাচ্ছে, কিন্তু তা যে কখনোই হবার নয়। আহনাব এসেছে শুনে রিয়ান্তা ছুটে আসে তার ভাইয়ের কাছে। আহনাবের চোখ মুখের অবস্থা দেখে রিয়ান্তা আটকে ওঠে। এ কি অবস্থা ভাই তোমার? আমি কতবার বলেছি তুমি নিজেকে কষ্ট দেবে না। আরে বোনু, চিন্তা করিস না। রাতে ঘুম হয়নি তাই। শেষবারের মতো ওর সাথে একটু দেখা করিয়ে দে না বোনু। আচ্ছা চলো। রিয়ান্তা আহনাবকে নিয়ে অনুরিমার ঘরের সামনে যায়। অনুরিমা তখন তার ঘরে একা বসেছিল। রিয়ান্তা বাইরে থেকে নক করে। অনুরিমা অনুমতি দিলে ওরা ঘরের ভেতরে আসে। আহনাব এক দৃষ্টিতে অনুরিমাকে দেখতে থাকে আর মনে মনে আওড়াতে থাকে, মাশাল্লাহ। অনুরিমা ভ্রু কুঁচকে তাকায় আহনাবের দিকে। কিছু বললেন কি? ভাইয়া তোকে উইশ করতে এসেছে। ও। আহনাব অনুরিমাকে দেখতে থাকে। তার সর্বাঙ্গ কেঁপে কেঁপে আসছে। দম যেন আটকে যাবে। আজকের পর থেকে পছন্দের মানুষটা অন্যের হয়ে যাবে চিরকালের মতো। ছেলেদের নাকি কান্না করতে নেই। সেই জন্যই হয়তো আহনাবের সমস্ত যন্ত্রণা গলায় দলা পাকিয়ে আছে। অনুরিমা ঘরে একা বসে আছে। বরযাত্রীরা নাকি চলে এসেছে। সে বাদে এখন সবাই বাইরে। এরই মাঝে তোহা এসে অনির্মার হাতে খামের মতো কিছু একটা দিয়ে যায়। এটা নাকি অনুরিমার জন্য পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে তা বোঝার উপায় নেই। অনুরিমা খামটা খুলে একটা চিঠি বের করে। সাথে কিছু ছবিও আছে। হেই অনু, তোমার থেকে ইগনোরেন্স পাওয়ায় আমার ফ্রেন্ড সার্কেলের সবাই খুব হেসেছিল আমার উপর। সেদিনে তোমার ওই অ্যাটিটিউড দেখার মতো ছিল। আই অ্যাম ইমপ্রেসড। বাট আসল কথা কি জানো? আমার ইগোটা একটু বেশি। তাই তো তোমাকে 2.5 বছর ধরে সহ্য করেছি। তোমাকে বিয়ে করার ইন্টেনশন ছিল না আমার। শুধুমাত্র তোমার সাথে টাইম পাস করে ছুঁড়ে ফেলে দেওয়ার ইচ্ছে ছিল। বোকা তুমি, কিছুই বুঝতে পারলে না। বিয়ের আসরে যে মেয়ের ভেঙে যায় তাকে তো সমাজ ভালো চোখে দেখে না, তাই না বেবি? এখন তুমি কি করবে সোনা? কাগজটা অনুরিমার হাত থেকে পড়ে যায়। এতটা বিশ্বাস করার ফল এই দিল আদিল তাকে। প্রথম দিনের ঘটনাকে কেন্দ্র করে এভাবে একটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে সে। নিজের ভালোবাসার প্রতি ধিক্কার জানাতে ইচ্ছে করছে অনুরিমার। কি করে ভুল মানুষকে ভালোবেসে ফেলল সে? তার প্রতি বাবা মায়ের এত ভরসা।
সবই আজকের পর থেকে শেষ। চোখ তুলে কখনো বাবা মায়ের দিকে তাকাতেই পারবে না। নিজেকে খুব নিকৃষ্ট মনে হচ্ছে অনুরিমার। ছোট্ট একটা ভুলের জন্য তার বাবা মাকে সমাজের কাছে লাঞ্ছনা সহ্য করতে হবে। এটা নেহাতি ছোট্ট ভুল না। মানুষ চিনতে না পারার ভুলটা কখনোই ছোট্ট ভুল হতে পারে না। অধিক কান্না করার ফলে চোখের কাজল লেপ্টে আছে। এত যত্ন নিয়ে আদিলের জন্য তার বউ সাজাটা এক নিমিষেই নষ্ট হয়ে গেল। কান্না করতে করতে এক পর্যায়ে অনির্মা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকে। অনির্মা চোখ মেলে তাকিয়ে দেখে শায়লা বেগম তার মাথার পাশে বসে আছেন, আর অপর পাশে আছাদ সাহেব মাথায় হাত দিয়ে বসে আছেন। অনির্মাকে উঠে বসতে দেখে শায়লা বেগম ব্যস্ত হয়ে পড়েন। মাথাটা বেশ ভার ভার লাগছে তার। মুহূর্তে আদিলের পাঠানো চিঠি আর ছবিগুলোর কথা মনে পড়ে যায়। ছবিতে আদিল আর আরেকটা মেয়েকে দেখেছে অনির্মা। ছবির পেছনে বড় করে লেখা মিস্টার এবং মিসেস আদিল। ভালোবেসে এভাবে ঠকতে হবে, এটা অনুরিমা স্বপ্নেও ভাবেনি। কতটা বিশ্বাস আর ভরসা করত সে আদিলকে। বাবা মায়ের দিকে মুখ তুলে তাকাতে পারছে না সে। গগন বিদারে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে তার। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আজ আমার জন্য তোমাদের এই অপমান সহ্য করতে হচ্ছে। কাপা কাপা গলায় কথাগুলো বলে অনুরিমা। যে কোনো মুহূর্তে কান্না করে দিবে এমন অবস্থা। শায়লা বেগম মেয়েকে বুকের মাঝে আগলে রাখেন। আচ্ছা সাহেব কোনো কথাই বলছে না। ওনার চুপ থাকাটা অনুরিমা সহ্য করতে পারছে না। শায়লা, মেয়ের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসো। আমি ঘরে যাচ্ছি। আসাদ সাহেব উঠে চলে যান। অনুরিমা চোখ মুছে তার বাবার যাওয়ার পানে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আসাদ সাহেব রেগে আছেন কিনা বোঝার চেষ্টা করছে সে। শায়লা বেগম আর আসাদ সাহেব ঘর থেকে চলে যেতেই রিয়ান তার তোহা হুড়মুড় করে ঘরের ভেতর প্রবেশ করে। মেহমান সবাই চলে গেছে অনেক আগে। যখন শুনেছে আদিল বিয়ে করতে আসবে না, বিয়ে ভেঙে গেছে। অনেকে ফুসুর ফাসুর করে নানান রকমের কথা বলে গেছে। আদিলের মা মাথা নিচু করে আসাদ সাহেবের কাছে ক্ষমা চেয়ে গেছেন। তোহার আর রিয়ান তার পরিবারের মানুষজন রয়ে গেছে। ড্রয়িং রুমে বসে আছেন ওনারা। সোফায় একপাশে বসে আছে কুলসুম জাহান। মুখের অবস্থা বেশ থমথমে। অনুরিমার পছন্দের বিয়ে হচ্ছে শুনে প্রথমেই নাক ছিটকেছেন তিনি। কুলসুম জাহান হচ্ছেন আসাদ সাহেবের চাচি। গ্রাম থেকে কালই এসেছেন তিনি। আসাদ সাহেবের মা মারা গেছেন বেশ অনেক বছর হয়েছে। তিনি বাবা মায়ের একমাত্র সন্তানই ছিলেন। অহনের দিনে পোলাপানগুলা নিজের পছন্দে বিয়ে করে। আমগোর সময় বাপ মা যা কইতো তাই শেষ কথা ছিল। আমি আগেই কইছিলাম, স্যারারে আমার ভালো লাগে নাই। তোমরা কেউ আমার কথা শুনলা না। আহা মা, চুপ করো তো। এখন এইসব কথা বলার সময় না। কুলসুম জাহান তোহার মায়ের দিকে চোখ রাঙিয়ে তাকান। মেয়ের কথা তোয়াক্কা না করে তিনি বলেন, এখন এই ছেড়ে বিয়ে দিতে তোর অনেক কাঠখড় পুরাইতে হইব রে আসাদ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তো জানছেই শেরির বিয়া ভাঙছে। রান্নাঘরে শায়লা বেগম দুধ গরম করছেন আর আড়ালে কান্না করছেন। রিয়ান্তার মা সাথে দাঁড়িয়ে আছেন আর সান্ত্বনা দিচ্ছেন। ড্রয়িং রুমে রিয়ান্তার বাবা, তোহার বাবা মা কুলসুম জাহান এবং আসাদ সাহেব। আহনাব একটু বাইরে গিয়েছে। যাওয়ার আগে বলে গেছে কিছুক্ষণ পরে চলে আসবে। আমতা আমতা করে রিয়ান তার বাবা রাশেদ সাহেব একটা প্রস্তাব দেন আসাদ সাহেবকে। ভাই সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা প্রস্তাব রাখি আপনাদের কাছে। জি ভাই সাহেব। এখানে উপস্থিত সবাই প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়েছেন রাশেদ সাহেবের দিকে। রান্নাঘর থেকে শায়লা বেগম আর আমেনা বেগমও চলে আসেন। জি, আমি বলতে চাইছিলাম কি, আপনারা যদি রাজি থাকেন তাহলে আজ আহনাপ আর অনুরুমার বিয়ের ব্যবস্থা করতে পারি। রাশেদ সাহেবের কথায় এখানে উপস্থিত সবাই চুপচাপ আসাদ সাহেবের দিকে তাকিয়ে আছে। এখন শুধুমাত্র ওনার মতামতের অপেক্ষায়। আহনাবকে সেই ছোট থেকেই দেখে আসেন আসাদ সাহেব। আহনাব কি রাজি হবে? ওকে নিয়ে চিন্তা করতে হবে না। আমরা রাজি করাবো। আপনি শুধু মতামতটুকু দিন। আসাদ সাহেব যেন কিছুটা ভরসা পেলেন। আবার ভাবলেন অনির্মার মতামতটাও নেওয়া প্রয়োজন। ওনাকে চুপ থাকতে দেখে কুলসুম জাহান বললেন, আসাদ আর কি কইব, এই মায়ার যে অগর বাড়ি বিয়া করাইয়া নিবার চাইতেছে এটাই বেশি। তুমি চুপ করবে মা, ভাইয়াকে বলতে দাও। আমার কোনো আপত্তি নেই ভাই সাহেব। আলহামদুলিল্লাহ। আসাদ সাহেবের মতামত শোনা মাত্রই শায়লা বেগম দুধের গ্লাসটা নিয়ে অনিরিমার ঘরে যান। দরজা ভেতর থেকে আটকানো। নক করতেই রিয়ান তা খুলে দেয়। অনিরিমা এখনো শুয়ে আছে, কোনো কথাই বলছে না। তোহা তার মন ভালো রাখার জন্য এটা সেটা বলেই যাচ্ছে।
অন্যরিমা তার দিকে ফিরেও তাকাচ্ছে না, এক ধ্যানে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। শায়লা বেগম রিয়ান তাকে পাশ কাটিয়ে বিছানার কাছে যান। অনু ওঠ, দুধটুকু খেয়ে নে, ভালো লাগবে। অন্যরিমা সে আগের মতোই শুয়ে আছে। শায়লা বেগম দ্বিতীয়বার সে একই কথা বলেন। এবার অন্যরিমা একটু নড়েচড়ে উঠে বসে। না চাওয়া সত্ত্বেও গ্লাসের পুরোটা দুধ খেয়ে নেয়। এতক্ষণ শরীরটা খুব দুর্বল লাগছিল। আমি এই ড্রেস চেঞ্জ করব, চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। শায়লা বেগমের কথা যেন অনির্মার কানেই যায়নি। সে বিছানা থেকে একাই নামার চেষ্টা করে। শায়লা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রয়িং রুমে চলে যান। রিয়ান্তা ওয়ারড্রোব থেকে অনুরিমার জন্য জামা কাপড় বের করে। বিছানায় এক কোনায় পা ঝুলিয়ে বসে অনুরিমার চুলের ক্লিপ আর ফুলগুলো খুলে ফেলার চেষ্টা করে। শরীর দুর্বল থাকায় একা সম্ভব হচ্ছে না। হেল্প কর। রিয়ান্তা আর তোহা মিলে অনুরিমার চুলের ক্লিপ, ফুল আর গহনাগুলো খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়। অনুরিমা রিয়ান্তার কাছ থেকে তার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। গরমের মাঝে এগুলো পরে থাকতে আরো বেশি অস্বস্তিকর অনুভব হচ্ছিল তার। লম্বা শাওয়ার নিয়ে লাল রঙের লং জামা পরনে অনুরিমার চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। অনুরিমার নাকের ছোট স্টোনের নোসপিনটা তার গোলগাল মুখোশটি একদম ফুটে উঠেছে। তাকে দেখা মাত্রই তোহা ফট করে বলে ওঠে, তোকে তো পুরো নতুন বইয়ের মতো লাগছে রিমা। নতুন বউ কথাটা কর্ণগহরে পৌঁছাতেই অনুরিমার মন খারাপ হয়ে যায়। আজ তো তার নতুন বউ হওয়ারই কথা ছিল। আদিল এভাবে লোক সম্মুখে না ঠকালেও পারত। মুহূর্তেই আদিলের প্রতি একরাশ ঘৃণা এসে জমা হয় মন কোঠরিতে। অনুরিমা আবারও এসে বিছানায় বসে। এরই মাঝে আসাদ সাহেব আর তোহার মা জোহরা বেগমও আসেন। আমার অনুর সাথে কিছু কথা আছে। বাবার কণ্ঠ শুনে অনুরিমা দরজার দিকে তাকায়। আচ্ছা সাহেবের মুখটা বেশ থমথমে আর গম্ভীর হয়ে আছে। কি বলবেন তা মুখ দেখে বোঝা যাচ্ছে না। রিয়ান্তা আর তোহা, তোমরা একটু বাইরে যাও মা। তোহা তার মায়ের কথায় রিয়ান্তাকে নিয়ে বাইরে চলে যায়। আসাদ সাহেব বিছানায় অনুরিমার মুখোমুখি হয়ে বসেন। জোহরা বেগম দাঁড়িয়ে আছেন। তোমাকে আমরা সব বিষয়ে স্বাধীনতা দিয়েছি। পছন্দের মানুষের সাথে যাতে ভালো থাকো, তাই বিয়ে ঠিক করেছি। কিন্তু আমার মেয়ে যে মানুষ চিনতে ভুল করেছিল, এর মাসুল আমাদেরও দিতে হচ্ছে। আমাদের ছোট মেয়েটাকে ভেতরে ভেতরে কষ্টগুলো শেষ করে দিচ্ছে। পাড়া প্রতিবেশী গজর গজর ফুসুর ফাসুর করছে। বাবা হয়ে আমি তা মুখ বুজে সহ্য করছি। আমাকে ক্ষমা করে দাও বাবা। এই কষ্টটা আমি তোমাদের দিতে চাইনি। মুখ ফুটে বলার আগেই তোমার পছন্দের সবকিছু দেওয়ার চেষ্টা করেছি সব সময়। আজ তোমার কাছে একটা জিনিস চাইবো। আশা করে আমাকে নিরাশ করবে না। তোমাকে নিরাশ করার মুখ আমার নেই। অলরেডি তোমাদের অনেক দুঃখ দিয়ে ফেলেছি। তুমি যা বলবে আমি তাই করব বাবা। সত্যি তো? হুম হুম। আহনাবকে তোমায় বিয়ে করতে হবে। আছাদ সাহেবের কথা শুনে যেন অনুরিমার মাথায় বাজ ভেঙে পড়ে। একে তো আদিল বিয়ে ভেঙে দিল, তারপর এখন আর তার বাবা অন্য আরেকজনকে বিয়ে করতে বলছেন। অনুরিমা তার বাবার দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে, হয়তো পরবর্তী কথাটা শুনবে বলে। আমরা সবাই চাচ্ছি আহনাবের সাথে তোমার বিয়ে হোক। এখন তুমি তোমার মতামত দাও। তোমরা তো মতামত দিয়েই দিলে, তাহলে আমার মতামত কেন চাইতে এসেছো আব্বু? আহনাব যথেষ্ট ভদ্র ছেলে, আর আমরা তাকে ছোট থেকেই দেখে এসেছি। তুমি বলো, এখানে মতামত না দেওয়ার কোনো জোর আছে? আদিল ছেলেটাকে বিশ্বাস করে কি পেলে? সেই তো আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। সমাজ ছেলেদের কোনো দোষ দেখবে না, কিন্তু দোষী হয়ে থাকবে মেয়েটা। বলবে হয়তো মেয়ের মাঝে কোনো কমতি ছিল, যার জন্য বিয়ে ভেঙে গেছে। জহুরা বেগম এর কথাটা শুনে অনুরিমা ওনার দিকেই তাকায়। উনি তো ঠিকই বলেছেন। এই সমাজে ছেলেদের চাইতে মেয়েদের দোষ না থাকলেও মেয়েরাই দোষী হয় প্রতি পদে পদে। আসাদ সাহেব মেয়ে থেকে উত্তরের আসা চাতক পাখি ন্যায় তাকিয়ে আছেন। তুমি যা ভালো মনে করছো তাই করো, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। খোলা জানালা দিয়ে বাইরে থেকে ঠান্ডা হিমশীতল বাতাস আসছে ঠিকই, তবে পর্দার জন্য বারংবার আটকে যাচ্ছে। জানালা জুড়ে পর্দা দিয়ে ঢেকে রাখা। অনুরিমা তার ঘরে বিছানায় বসে আছে। এখানে মূলত রিয়ান তার তোহায় বসিয়ে দিয়ে গেছে আর বলেছে আহনাপের জন্য অপেক্ষা করতে। মাগরিবের আজানের পর ওদের দুজনের বিয়ে পড়ানো হয়েছে। আচ্ছা সাহেব আহনাবকে ওনার বাড়িতে রেখেছেন আজ। সকালে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবেন। আহনাব দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে ভেতরে ঢুকবে কি ঢুকবে না। খুবই অস্বস্তি হচ্ছে তার। এভাবে হুট করে বিয়ে করার মানসিকতা ছিল না তার। দরজায় হালকা করে কড়া নাড়ে সে। অনির্মা আবারও ঠিক করে বসে। আহনাব ঘরের ভেতরে প্রবেশ করে।
বিছানার দিকে তাকিয়ে দেখি তার সদ্য বিয়ে করা স্ত্রী বসে আছে। মাথায় লাল রঙের ওড়না দিয়ে ঘোমটা টেনেছে। যে প্রিয়সীকে স্ত্রী হিসেবে চাইতো সবসময়, হারাতে হারতেও মানুষটাকে সারা জীবনের জন্য অর্ধাঙ্গিনী হিসেবে পেয়ে গেল। আহনাব ঘরে সে দরজা বন্ধ করে দেয়। অনুরিমা একবার মুখ তুলে তাকিয়ে দেখে। তাকে এভাবে তাকাতে দেখে আহনাব মিকি হাসে। কি দিয়ে কথা শুরু করবে সেটাই ভাবছে। অনুরিমা কিছু বলছে না দেখে আহনাব এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসে। আসসালামু আলাইকুম। আহনাবকে হুট করে বসতে দেখে অনুরিমা কিছুটা ভড়কে যায়। নিজেকে সামলে নিয়ে সালামের উত্তর দেয়। আমি কি তোমাকে ছুতে পারি? অনুরিমা নীরবে সম্মতি জানালো। আহনাব তার কপালে হাত রেখে দোয়া পড়ে। অনুরিমা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহনাবের হাতের স্পর্শ তার কাছে খুবই পবিত্র লাগছে। কই, এমনটা তো আদিলের বেলায় লাগতো না। যখনই আদিল তার হাত ধরতো, অনেকটা অস্বস্তি অনুভব হতো তার। হালাল সম্পর্কের জোরটাই হয়তো অনেক, যা হারাম সম্পর্কে থাকে না। অজু করে এসো, আমি অপেক্ষা করছি। হুম। অনুরিমা উঠে গিয়ে ওয়াশরুম থেকে অজু করে আসে। দুজনে নামাজ আদায় করে নেয় একসাথে। আহনাব অনুরিমার ঘরের বারান্দায় যায়। বারান্দাটা ছোট হলে বেশ সুন্দর। ঠান্ডা বাতাস আসে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আহনাব। ওদিকে অনুরিমার খুব ঘুম পাচ্ছে। বসে বসে ভাবছে ঘুমাবে নাকি আহনাবের জন্য অপেক্ষা করবে। এরই মাঝে আহনাব ঘরে আসে। ঘুমিয়ে পড়ো। আহনাবের কথায় অনুরিমা যেন খুশি হয়। ঘুম তার বড্ড প্রিয়। বরাবরই ঘুম কাতুরে সে। অনুরিমা একপাশে শুয়ে পড়ে। আর মনে মনে ভাবে আহনাব কোথায় শোবে। তার সাথে শুলে যদি সে আহনাপের গায়ের উপর পা তুলে দেয়। এসব ভাবতেই কেমন টেনশন টেনশন লাগছে তার। আহনাব লাইট অফ করে দিয়ে অনুরিমার পাশে শুয়ে পড়ে। অনুরিমা চোখ বন্ধ করে। মনে মনে আওড়ায়, আল্লাহ মাফ করো। অন্যদিকে আদিল তার স্ত্রী অহনাকে নিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ফোন করে অনেকবার তার মাকে বলেছে গেট খুলে দিতে। প্রায় আধ ঘন্টা যাবৎ এখানে দাঁড়িয়ে আছে দুজনে। আদিল ক্রমাগত কলিং বেল চেপে যায়। বিরক্ত হয়ে লিপি খন্দকার দরজা খুলে দেন। মুখশ্রীতে কঠোরতা ফুটে উঠেছে। তিনি একবার অহনার দিকে তাকান। খয়েরি রঙের শাড়ি পরনে মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে চোখ মেঝের দিকে আবদ্ধ করে দাঁড়িয়ে আছে। চোখ মুখ মলিন হয়ে আছে। মেয়েটাকে বড্ড নিষ্পাপ লাগে ওনার কাছে। ছেলের দিকে তাকিয়ে বলেন, আমার শিক্ষার হয়তো কোনো কমতি ছিল, যার জন্য তুমি আজ এই অন্যায়টা করেছ। অনুরিমার মতো কোনো দোষ ছিল না। তারপরও তুমি মেয়েটার মন ভাঙলে, তার অনুভূতি নিয়ে খেলা করলে, পরিবারের সম্মান নিয়ে। ছি। আদিল তার মায়ের বলা কথাগুলো মাথা নিচু করে শুনছে। মায়ের উপর কখনো কোনো কথা বলেনি সে। তাকে চুপ করে থাকতে দেখে লিপি খন্দকার আবারও বলেন, তুমি আমাকেও কিছু কম অসম্মান করনি। মাথা নিচু করে ক্ষমা চাইতে হয়েছে ওনাদের কাছে। ছেলে অন্যায় করে মায়ের তো অসম্মান হবে। মা, আমি। চুপ করো তুমি। তোমার এই কীর্তির কথা কি তোমার স্ত্রী জানে? লিপি খন্দকার অহনার দিকে তাকিয়ে আছেন। অহনা অবিশ্বাস্য এবং প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিলের দিকে। লিপি খন্দকার বুঝতে পারেন অহনার এই ব্যাপারে অবগত নেই। একসাথে দুটো মেয়েকে তুমি ঠকালে। ছি। মা, আমি অহনাকে ভালোবাসি। ভালোবেসে ওকে আমি বিয়ে করেছি। অহনা এখনো পলক্ষীনভাবে তাকিয়ে আছে আদিলের দিকে। তোমার জন্য আমি এই মেয়েটাকে কষ্ট দেব না। ওকে আমি এবারের বউ হিসেবে বরণ করে নেব। কিন্তু তোমাকে আমি কখনো ক্ষমা করব না। তোমার বাবা না থেকে ভালোই হয়েছে। ওনাকে তোমার অধঃপতন দেখতে হতো না। দোয়া করো আমিও খুব শীঘ্রই ওনার কাছে চলে যেতে পারি। মা, প্লিজ এভাবে বলো না। আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি অহনাকে ভালোবাসি। তাহলে অনুরিমা কেন? অন্যায় যাদের সাথে করেছো তাদের কাছে চাইবে? অনুরিমাকে আমি ভালোবাসি না। তাহলে রিলেশন করেছো কেন? আদিল কোনো উত্তর দেয় না। কে উত্তরই বা দেবে? অনুরিমার প্রতি সে অন্যায় করেছে এটা সে মানে। নিজের ইগোটাই বড় করে দেখেছে সব সময়। লিপি খন্দকার ছেলের গায়ে চড় মেরে দেন। আদিল গালে হাত রেখে মায়ের দিকেই তাকায়। তোমার জন্য একটা পরিবারকে অসম্মান হতে হয়েছে। একটা মেয়েকে কান্না করতে হয়েছে। তোমার বোন থাকলে বুঝতে কেমন লাগে। মায়ের কথা শুনে খুবই অনুতপ্ত হয় আদিল। অহনার দিকে তাকাতে পারছে না সে। মেয়েটা খুব বিশ্বাস করে তাকে, খুব ভালোবাসে। অন্যের মতো তাকে বিশ্বাস করত, ভালোবাসতো। নিজের ভুল বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে সে। অহনাকে বরণ করে ঘরে তোলেন লিপি খন্দকার। পরের দিন সকালে অনুরিমার ঘুমটা দেরি করেই ভাঙে। জানালার পর্দা সরিয়ে দিয়ে রোদে সে বিছানার উপরে পড়ছে। অনুরিমা ঘড়ির দিকে তাকায়। 9:30টার বেশি বাজছে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে যায় সে।
বিছানা গুছিয়ে ওয়াশরুম যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই ঘরে আহনাপ আসে। অনুরিমা তাকে দেখে থেমে যায়। আহনাব জিজ্ঞেস করে, ঘুম হয়েছে? হুম। তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, আমাদের বেরোতে হবে। কোথায় যাব? আহনাব কিছু বলে না। অনুরিমাকে গভীরভাবে পরখ করে। কালই তাদের বিয়ে হলো, আর আজই মেয়েটা ভুলে গেছে। ছেলে মানুষই এখনো যায়নি। আহনাব কিছু বলছে না দেখে অনুরিমা ভ্রু কুচকায়। শ্বশুরবাড়ি যেতে হবে তো মিসেস। এই কথাটা অনুরিমা ভুলেই গিয়েছিল। নিজের বোকামিতে খুবই হাসি পেল তার। তবে নিজের মাঝে গম্ভীরতা বিরাজ রেখেছে। আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। আহনাব এক পলক তার যাওয়ার পনে চেয়ে থেকে হেসে দেয়। এরপর ড্রয়িং রুমে চলে যায়। রিয়ান্তা রেডি হয়ে বসে আছে। অনুরিমা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। সবাই সেখানেই বসে আছে। শায়লা বেগম ডাইনিং টেবিলে অনুরিমার জন্য খাবার বাড়েন। নিজের হাতে মেয়েকে খাইয়ে দেন। অনুরিমা বেশ তৃপ্তি করেই মায়ের হাতের খাবারটা খেয়ে নেয়। রিয়ান্তার তোহা অনির্মার ঘরে লাগেজ গোছাচ্ছে। ওদিকে আমেনা বেগম আহনাবকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করছেন ওরা কখন বের হবে। ছেলের বউকে বরণ করে নেওয়ার আর তর সইছে না ওনার। ওরা বের হতে হতে 11:30 বেজে যায়। বাবা মাকে ছেড়ে কিছুতে আসতে চাইছিল না অনরিমা। খুব কষ্ট হচ্ছিল তার। কান্নাগুলো যেন বুক চিরে বের হয়ে আসছিল। তবুও বাবার ঘরে ছেড়ে যেতে তো হবেই। শায়লা বেগমও খুব কান্না করেন মেয়ের জন্য। আসাদ সাহেব অনিমার হাতটা আহনাবের হাতের মাঝে দিয়ে বলেন, কখনো যদি দায় বেশি হয়ে যায়, আমারটা আমাকে ফিরিয়ে দিও বাবা। আমি আমার দায়িত্ব যথাসম্ভব পালন করব। আপনি চিন্তা করবেন না বাবা, দোয়া করবেন। অনিমাকে নিয়ে আহনাব আর রিয়ান্তা বেরিয়ে পড়ে। গাড়িতে বসেও অনিমা কান্না করতে থাকে। আহনাব তার এক হাত ধরে আছে। রিয়ান্তা বারবার তাকে সান্ত্বনা দিচ্ছে। কিছু সময় পর ওরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যায়। আমেনা বেগম খুশিতে ছেলের বউকে ঘরে তুলে নেন। প্রতিবেশীরা অনেকে দেখতে এসেছে অনুরিমাকে। এর আগেও অনুরিমাকে দেখেছেন তারা। সে অনেকবার এই বাড়িতে এসেছে রিয়ান্তার সাথে। তখন সে রিয়ান্তার বেস্ট ফ্রেন্ড হিসেবেই আসতো। এখন থেকে নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছে সে। নতুন কোনো পরিচয়ে রিয়ান্তা অনুরিমাকে আহনাপের ঘরে নিয়ে আসে। অনুরিমা ঘুরে ঘুরে ঘরটা দেখতে থাকে। এর আগে কখনো আসেনি এই ঘরে। আহনাব দেশের বাইরে যাবার পর সবসময় লক করাই থাকতো। আহনাব এখন এখানেই জব নেওয়ার চেষ্টা করছে। খুব শীঘ্র হয়েও যাবে। লাগেজ থেকে রিয়ান্তা অনুরিমার জন্য জামা কাপড় বের করে। তুই ফ্রেশ হয়ে আয় ভাবি। ভাবি? অনুরিমার এমন প্রশ্নে খুবই হাসি পায় রিয়ান্তার। সে অনুরিমার মাথায় গাঁটটা মেরে বলে, আগে বান্ধবী ছিলি, তাই রিমা ডাকতাম। কিন্তু এখন তো তুই আমার ভাইয়ার একমাত্র সুন্দরী বউ, তাই ভাবি বলেই ডাকছি। হয়েছে হয়েছে। অনুরিমা রিয়ান্তার হাত থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে আমেনা বেগম তার জন্য একটা প্লেটে করে খাবার নিয়ে এসেছেন। অনির্মার মুখের হাসিটা প্রশস্ত হয়। এগিয়ে যায় বিছানার দিকে। আমিনা বেগম নিজের হাতে অনির্মাকে খাবার খাইয়ে দেন। খাবার খাওয়া শেষ হতেই অনির্মার চোখ যায় দরজার দিকে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আহনাব। তাকিয়ে আছে ওদের দিকে। আমিনা বেগম ছেলেকে দেখে বলেন, কোথায় গিয়েছিলি বাবা? বাইরে একটু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য টেবিলে খাবার বাড়ছি। আমিনা বেগম রিয়ান্তাকে সাথে নিয়ে ঘর থেকে চলে যান। আহনাব তার ওয়ার্ড্রপ থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে যায় ওয়াশরুমে। অনুরিমা চুপটি করে বিছানায় বসে আছে। একা একা থাকলেই আদিলের কথা মনে পড়ে যায় তার। আদিল কত নিখুঁতভাবে না ভালোবাসার অভিনয় করলো। যতটুকু ভালোবেসেছিল তার থেকে অধিক ঘৃণা তৈরি হয়েছে আদিলের প্রতি। ভুল মানুষকে জীবনে জায়গা দিয়েছিল অনুরিমা, যে তার ভালোবাসার যোগ্যই ছিল না। আহনাব ওয়াশরুম থেকে বের হয়ে দেখে অনুরিমা বিছানায় বসে নিষ্পলক চোখে দেয়ালের দিকে তাকিয়ে আছে। টাওয়ালটা চেয়ারের উপর রেখে অনুরিমার কাছে যায়। কাঁধে হাত রাখতে ফিরে তাকায় অনুরিমা। মন খারাপ? ডানে বামে মাথা জাকিয়ে একইভাবে বসে থাকে, যার অর্থ তার মন খারাপ না। আমি কি পাশে বসতে পারি? হুম। আহনাব অনুরিমার পাশে বসে। অনুরিমার আরো জড়সড় হয়ে বসে। আহনাব কিছুটা হাসি তার অগচরে। জীবনের চলার পথে আমরা ছোট বড় অনেক ভুলভ্রান্তি করি। কিছু ভুল থেকে আমরা শিক্ষা লাভ করি। আবার কিছু ভুলকে আমরা চিরতরে মন থেকেই মুছে ফেলি। অমঙ্গলজনক কোনো কিছুই বেশি দিন স্থায়ী হয় না। মন খারাপ করে থেকো না। পরিদের মন খারাপ মানায় না। অনুরিমা এতক্ষণ শুনছিল আহনাপের সব কথা। পরি বলাতে চকিত দৃষ্টিতে কালো চোখের মণি দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আহনাব যেন অনুরিমার চোখের ভাষা বুঝতে পারে।
আমি বরাবরই স্পষ্টভাষী। পরে আমি তোমাকে বলেছি, আমার হোয়াইট ফেরি। অন্যদিকে অহনা আদিলের সাথে কাল রাত থেকে একটা কথাও বলছে না, বারবার তাকে এড়িয়ে চলছে। লিপি খন্দকার ছেলেকে এখনো ক্ষমা করতে পারেননি। তিনি চান আদিল যেন অনির্মা আর তার পরিবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। আদিল তার নিজের কাজে সত্যি অনুতপ্ত। সেও মনে মনে ভেবে নেয় অনির্মার কাছে গিয়ে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নেবে। অনির্মার দেওয়া যে কোনো শাস্তি সে মাথা নিচু করে মেনে নেবে। সকালের নাস্তা করে ঘরে আসার পর অহনা বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দূরে মাঠটার দিকে। আদিলও তার পেছন পেছন বারান্দায় চলে আসে। হুট করে অহনাকে পেছন থেকে জড়িয়ে ধরে আদিল। প্রথমে কিছুটা চমকে ওঠে অহনা, তারপর আবারও কপট রাগ দেখায় আদিলকে। আদিল অহনার কানের কাছে ফিসফিসিয়ে বলে, ভুল হয়ে গেছে তো, ক্ষমা করে দাও না বউ। আর কখনো ভুল করব না, প্রমিস। অহনার কুচকানো চোখ কেঁপে কেঁপে ওঠে। পেটের কাছ থেকে আদিলের হাতটা সরিয়ে দেয়। পেছন ফিরে তাকিয়ে বলে, সত্যি তো? তিন সত্যি। আর সবচেয়ে বড় সত্যি হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি। আমিও। কি? ভালোবাসি? কিছুদিন পর অনিরিমা আজ ভীষণ খুশি। কতদিন পর বাবা মায়ের সাথে দেখা হবে তার। আহনাব নিয়ে যাচ্ছে তাকে। অনিরিমা খুশি খুশি তৈরি হয়ে আসে। আহনাব তার জন্য অপেক্ষা করছিল ড্রয়িং রুমে। আমেনা বেগম, রাছে সাহেব আর রিয়ান্তাও আসে। অনিরিমার আহনাব বিদায় নিয়ে বের হতে যাবে, এমন সময় কলিং বেল বেজে ওঠে। আহনাব গিয়ে গেট খুলে দেয়। অনিরিমা পাশে দাঁড়িয়েছিল। কে আপনি? আমি আদিল। আহনাব একবার আদিল তো একবার তার স্ত্রী অহনার দিকে তাকায়। অনিরিমার দিকে তাকাতেই দেখতে পারে সে অন্যদিকে তাকিয়ে আছে। চোখ মুখে কেমন কাঠিন্যের ছোঁয়া। এই মুহূর্তে অনিরিমা যে আদিলের মুখ দর্শন করবে না, তা আহনাব বেশ ভালোই বুঝতে পারছে। কি চাই? আহনাবের গলার কণ্ঠস্বর কঠিন হয়ে ওঠে। অনিরিমা তাকায় আহনাবের দিকে, কিছুটা ভয় পায়। যদি আহনাব তাকে ভুল বোঝে। আদিল উত্তর দেয়, একটু কথা বলা যেতে পারে? জি আসুন। আদিল আর অহনাকে বসতে বলেন আমিনা বেগম। অনিরিমা ছোট ছোট চোখ করে অহনার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে। হুট করে মনে পড়ে যায়, এই মেয়েটাই তো আদিলের বউ, যার ছবি আর চিঠি আদিল সেদিন পাঠিয়েছিল। মেয়েটাকে বড্ড শান্তশিষ্ট আর ভদ্র মনে হয় অনিরিমার কাছে। আমেনা বেগম রান্নাঘরে গিয়ে চটজলদি কিছু নাস্তা বানিয়ে নিয়ে আসেন। রিয়ান্তার এই আদিলকে এখন খুব বিরক্তকর মনে হচ্ছে। আগে থেকে সে আদিলকে দেখতে পারে না। তার উপরে এই ছেলেটা তার বেস্ট ফ্রেন্ডকে কাঁদিয়েছে। নিজের করা ভুলের জন্য কতগুলো মানুষকে কষ্ট সহ্য করতে হলো। অনু, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি সত্যি খুবই অনুতপ্ত। বিশ্বাস করো, আমি এতটাও খারাপ নই। কে করে এত বড় অন্যায় করে বসলাম। তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, প্রায়শ্চিত্ত করতে চাই। অন্যরিমা কিছু বলছে না দেখে আমেনা বেগম বলেন, তোমাকে একটা কথা বলি বাবা, জন্ম, মৃত্যু, বিয়ে আল্লাহ তালা আগে থেকেই ঠিক করে রাখে। বাকি সব ঘটনা ঘটার ছিল তাই ঘটেছে। তোমার জন্যই আমি এত মিষ্টি মেয়েটাকে আমার ছেলের বউ হিসেবেই পেয়েছি। যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, তাই রাগ বিষেদ না রাখাই ভালো। অনির্মার কাছে গিয়ে অহনা নিচু স্বরে বলল, আপু প্লিজ, আমি ওকে ক্ষমা করে দিন। ও সত্যি সত্যি খুবই অনুতপ্ত। আরে, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো মিষ্টি মেয়ে, ক্ষমা চাইতে হবে না। আমিও সব মনে রাখিনি। এক সপ্তাহ পর আজ আহনাব অনুরিমাকে বাড়ি নিয়ে আসতে যাচ্ছে। এক সপ্তাহ হলো বেড়াতে এসেছে। আহনাব এসেছিল সাথে। অফিস থাকায় একদিন থেকে চলে যেতে হয়েছে। একটা প্রাইভেট কোম্পানিতে জব নিয়েছে সে। আসাদ সাহেব এবং শায়লা বেগমের সাথে কৌশলাদি বিনিময় করে আহনাব অনুরিমার ঘরে আসে। কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। শায়লা বেগমের কাছে জিজ্ঞেস করলে জানতে পারে সে ছাদে আছে। আহনাবও ছাদে চলে যায়। কেমন আছে মিসেস হোয়াইট ফেরি? কারো চেনা কণ্ঠস্বর কর্ণকরে পৌঁছাতে অনির্মা পিছন ফিরে তাকায়। বিকেলের সময়টা তার অনেক প্রিয়। এই সময়টায় হাঁটাহাঁটি করতে ভীষণ ভালো লাগে তার। প্রায়ই ছাদে এসে দাঁড়ায় অথবা একটু একটু হাঁটে। মাঝে মাঝে ছাদে লাগিয়ে রাখা ফুল গাছগুলোতে সযত্নে পানি দেয়। আর তার দেওয়া পানিতে যেন গাছগুলো আবারও সতেজ হয়ে ওঠে। অনির্মার কাছে কোনো উত্তর না পাওয়ার আহনাব তার মুখের সামনে তুড়ি বাজায়। নিজেকে স্বাভাবিক রেখে অনির্মা উত্তর দেয়, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? অনির্মার কথায় চোখ মুখ কুঁচকে আসে আহনাপের। কিছু বলার জন্যই এসেছিল। আজ অনির্মাকে সাথে করে নিয়েও যাবে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বামীকে কেউ ভাইয়া বলে ডাকে? মানলাম, আগে ভাইয়া বলে ডাকতে। তাই বলে বিয়ের পরেও ভাইয়া বলবে? তুমি বুঝো না, তোমার মুখে ভাইয়া ডাকটা আমাকে বড্ড পীড়া দেয়।
কেন কেন? উত্তরের আশায় অনির্মা গভীরভাবে তাকায় আহনাপের দিকে। তুমি যথেষ্ট ম্যাচিওর একটা মেয়ে। আমার বলা কথাটার তাৎপর্য অবশ্যই তুমি একটু হলেও ধরতে পেরেছ। আমি বরাবরই স্পষ্টভাষী, যা বলার সরাসরি বলে দিই। আহনাপের কথায় অনির্মার যেন ভ্রুকুচকি আসে। তার কথার মানে অবশ্যই সে বুঝতে পেরেছে, তারপরও না বোঝার ভান ধরে থাকে। প্রথম ভালোবাসা ভুলে যাওয়া খুবই কঠিন, তবে কিছু কিছু ক্ষেত্রে ভুলে থাকতে হয়। নিজের জন্য না হলেও যারা আমাদের সাথে প্রতিনিয়ত জড়িয়ে আছে তাদের জন্য। অনুরিমা তাকায় ক্লান্ত আহনাপের মুখ পানে। আহনাপ দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, সবকিছু বুঝেও কেন অবুঝ তুমি? নারীরা রহস্যময় হয়, তবে আমি হয়তো তার থেকে অধিক কিছু। বরাবরই আমি আমার সকল দুঃখ কষ্ট, মান অভিমান নিজের ভেতর আগলে রাখি বহু যতনে। স্বভাবতই চঞ্চল হলেও নিজের মাঝে লুকানো সব কথা আড়ালে রাখতেই পছন্দ করি। কিন্তু আমি তো জানতাম তুমি পুরোটাই একটা খোলা বইয়ের মতো। খোলা বইয়ের পাতাগুলো এলোমেলো হয়ে গেছে, নিজের দুর্বল দিকটা কারো প্রকাশে আনতে নেই। তাই তো খোলসের আবরণে ঢেকে গেছে সব। তোমার সকল যন্ত্রণার শেষ হোক আমার আকাশে। সেই সুযোগটা কি তুমি আমাকে দিবে না? হতে চাওয়া মানুষকে আমি খুব সুখে আছি দেখিয়ে দিতে হবে। তার জন্য জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে হয়। তাহলে কি আমি তোমার থেকে ইতিবাচক উত্তর আশা করতে পারি? হুম। সমাপ্ত।